আচ্ছা, তাহলে দেখেন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা হলো সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি, এবং এই চুক্তিটা দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে সবসময় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হচ্ছে চেঞ্জ হবে। আমরা ছোটবেলায় অবচেতনভাবেই একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম আমরা শিখে ফেলেছি। এইটা এখানে যারা আছেন মোটামুটি সবাই আপনারা এটা পারবেন যে এই এই নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা আমরা মোটামুটি সবাই জানি, এবং এই নিয়মটাই আমরা আসলে অবচেতন ভাবেই আমরা শিখে ফেলেছি। তাহলে এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইল এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন যে থিম বা মেইন যে ব্যাপার সেটাই হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা চেঞ্জ করতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। যে কোনো ধরনের নাম, যে কোনো ধরনের প্রপার নাউন, সেটা দেখতে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যেটাই হোক না কেন, সেই সাবজেক্টটা সে যদি সাবজেক্ট হিসেবে বসে সে সবসময় হচ্ছে সিঙ্গুলার হিসেবে বসবে। অর্থাৎ যে কোনো কিছুর নাম, যেমন সেটা হতে পারে কোন একটা দেশ, কোন একটা বই, কোন একটা ফিল্ম, কোন একটা নিউজ পেপার, কোন একটা প্রতিষ্ঠান, এই নামগুলো দেখতে যদি প্লুরাল মনে হয়ও তাহলে সেখানে সবসময় ভার্ব সিঙ্গুলার হিসেবেই বসবে, কারণ এগুলো সিঙ্গুলার এন্টিটি। যেমন ধরেন বইয়ের ক্ষেত্রে অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস হচ্ছে কি আরব্য রজনী, বা ওই যে ছোটবেলায় আমরা আলিফ লাইলা দেখতাম না, আলিফ লাইলা, সেই আলিফ লাইলায় মূলত হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস। তাহলে নাইটের সাথে নাইটের শেষে এস রয়েছে, তাহলে এস দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আসলে এটা একটা নাম। নাম যেহেতু, সুতরাং এটা আসলে প্লুরাল না, এটা সিঙ্গুলার হিসেবেই কাউন্ট হবে। আবার দেখেন রহমান অ্যান্ড রহমান, এটা হচ্ছে একটা কোম্পানির নাম, রহমান অ্যান্ড রহমান। তাহলে একটা কোম্পানির নাম, যদিও অ্যান্ড দিয়ে যুক্ত আছে, কিন্তু এইটা একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করবে। লিভার ব্রাদার্স, ব্রাদার্স প্লুরাল হিসেবে আছে, কিন্তু যেহেতু সে একটা নাম, প্রপার নাউন, সুতরাং সে একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করবে। আবার দেখেন একটা কার্টুন খুব জনপ্রিয়, টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি মানে এই না যে এখানে ডাবল সাবজেক্ট রয়েছে, এখানে এই দুইটা নাম দিয়ে আসলে একটা সিঙ্গুলার অনুষ্ঠান বা প্রোগ্রামের নাম বোঝানো হচ্ছে। তাহলে মেইন কথাটাই হলো কোনো একটা প্রপার নাউন সে দেখতে যতই প্লুরাল মনে হোক না কেন সবসময় সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করবে। তাহলে এনি কাইন্ড অফ নাউন দেখতে যেমনই হোক সবসময় হচ্ছে সিঙ্গুলার, সুতরাং তার সাথে ভার্বটাও সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন লিভার ব্রাদার্স প্রডিউসেস, প্রডিউসেস, তাহলে এখানে প্রডিউস ছিল, প্রডিউস থেকে প্রডিউসেস আসছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে লিভার ব্রাদার্স, আর এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। এরপরে দেখুন এটা আমরা শিখেছি রাইট ফর্ম অফ ভার্বে, যে সময়, পরিমাপ বা দূরত্ব, এইগুলা হয় সবসময় আনকাউন্টেবল নাউন, এগুলোকে কাউন্ট করা যায় না। যেহেতু এগুলো আনকাউন্টেবল নাউন, সুতরাং এগুলোর সাথে যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার হয়, সেটাও হচ্ছে সিঙ্গুলার হয়। কিন্তু এগুলোর যে এককগুলো আছে, যে ইউনিটগুলো আছে, সেগুলা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে। এটা আমরা রাইট ফর্ম ভার্বে দেখেছিলাম। যেমন টাকার ক্ষেত্রে $1 হয়, কিন্তু যখন আপনি $100 বা $500 বলবেন তখন কিন্তু ডলারের সাথে এস যুক্ত করতে হবে। $500, $100। ওয়েটের ক্ষেত্রে 1 কিলোগ্রাম হয়, কিন্তু আপনি যখন 2, 3, 4, 5, 100, 1000 কিলোগ্রাম বলবেন
তখন কিলোগ্রামের সাথে এস যুক্ত করতে হবে। কিন্তু যে ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হিসেবেই বসবে। যেমন 20 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স, 200 pounds is enough for us, 100 years is long time to pass alone। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম। বিভিন্ন গ্রহ নক্ষত্র, বিভিন্ন গ্রহ নক্ষত্রের নামও যদি দেখতে প্লুরাল মনে হয় তাহলে অবশ্যই এই ভার্বগুলো সিঙ্গুলার হবে। যেমন ইউরেনাস শেষে এস আছে, বা মার্স শেষে এস আছে, যতই এস থাকুক না কেন এগুলোর সাবজেক্ট হিসেবে বসলে সিঙ্গুলার হিসেবেই কাউন্ট হবে এবং এটার ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখেন এই যে আর্থ, আর্থ মানে হচ্ছে পৃথিবী। যদি আর্থের এটা যদি ক্যাপিটাল লেটারে থাকে তখন বুঝবেন এই আর্থ মানে পৃথিবী। কিন্তু এই যদি স্মল লেটারে থাকে তাহলে বুঝবেন এই আর্থ অর্থ হচ্ছে সয়েল বা হচ্ছে মাটি। যে কোনো কিছুর নাম, যেমন বিশেষ করে সাবজেক্টের নাম, যেমন ইথিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, এগুলো শেষে হচ্ছে এস আছে, ফিজিক হয় না, সাবজেক্টের নাম হয় ফিজিক্স। স্ট্যাটিস্টিক হয় না, সাবজেক্টের নাম হয় স্ট্যাটিস্টিক্স। আবার আরেকটা নাউন আছে যেমন গ্যালোজ, গ্যালোজ মানে হচ্ছে ফাঁসির মঞ্চ। তাহলে এগুলোর শেষে এস আছে। আমাদের অবচেতন মন অটোমেটিক ভাবেই মনে করে যে যেগুলো শেষে এস থাকে বা এস আছে সেগুলোকে আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করব। কিন্তু এই নাউনগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলো কিন্তু আসলে প্লুরাল না, সবগুলোই সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। যেমন ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দ্য নিউজ অফেন সারপ্রাইজেস হয়েছে এভরিওয়ান। তো এখানে একটা ছোট্ট এক্সেপশন আছে, সেটা হচ্ছে এই ম্যাথমেটিক্স এবং হচ্ছে ফিজিক্স, এগুলো দিয়ে কোনো সাবজেক্টের নাম না বুঝিয়ে যদি বিভিন্ন ধরনের হিসাব বোঝানো হয় বা বিভিন্ন ধরনের ম্যাথ বোঝানো হয় বা এই স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের হিসাব বোঝানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন ভেরিয়াস ম্যাথমেটিক্স ইজ অথবা আর অ্যাপ্লাইড ইন সলভিং দিস কমপ্লেক্স প্রবলেম। এই জটিল সমস্যাটার সমাধানের জন্য বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স বা বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্স ব্যবহার করতে হয়েছে। তাহলে এখানে ম্যাথমেটিক্সের বিভিন্ন ধরন বোঝানো হচ্ছে, এটা সিঙ্গেল ম্যাথমেটিক্স বোঝানো হয়নি, ম্যাথমেটিক্সের বিভিন্ন ধরন বোঝানো হয়েছে, ম্যাথমেটিক্স সাবজেক্ট বোঝানো হয় নাই এখানে। এই কারণেই আমরা সাবজেক্ট হিসেবেই ভার্বটা প্লুরাল ধরবো, সিঙ্গুলার ধরবো না। আবার দেখুন স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট অ্যাবাউট 800 পিপল আর ব্লাইন্ড। তাহলে এইখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স দিয়ে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটাকে বোঝানো হয় নাই, এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে হিসাব বোঝানো হয়েছে। যে আপনি যে দেখেছেন যে 800 পিপল হচ্ছে ব্লাইন্ড, তাহলে এইটা অনেক হিসাব নিকাশ করে তারপরে আপনাকে বের করতে হয়েছে। সুতরাং এইখানে আমরা ভার্বটাকে ধরবো প্লুরাল, তার মানে শো এর সাথে এস হবে না, শুধু শো হবে, কারণ স্ট্যাটিস্টিক্সটা এখানে হচ্ছে প্লুরাল হিসেবেই কাজ করছে। কালেকটিভ নাউন আর্মি, বোর্ড, কংগ্রেস, কাউন্সিল, ক্রাউড, কমিটি, কোম্পানি, অর্থাৎ ম্যাক্সিমাম যেই কালেকটিভ নাউনগুলো আছে ম্যাক্সিমাম কালেকটিভ নাউনই আসলে সিঙ্গুলার হিসেবে কাজ করে, সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করে। যেমন ধরুন দ্য জুরি ইজ অথবা আর গোয়িং টু ডিসাইড অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে এখানে দ্য জুরি আছে, জুরির সাথে জুরির সাথে ভার্বটা সিঙ্গুলার বসছে, কারণ এখানে দ্য জুরি সিঙ্গুলার এন্টিটি হিসেবেই বসেছে। দ্য ফ্যামিলি ওয়াজ ইলেটেড বাই দ্য নিউজ। তাহলে এখানে ফ্যামিলি হচ্ছে সিঙ্গুলার এন্টিটি, তার মানে এই যে কালেকটিভ নাউনগুলো, এই কালেকটিভ নাউনগুলো সবসময় সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করবে। যদিও আর্মি বলতে একজন মানুষকে বোঝানো হয় নাই, কংগ্রেস বলতে একজন মানুষ দিয়ে কংগ্রেস হয় না, একজন মানুষ দিয়ে ক্রাউড হয় না, কিন্তু তারপরও এগুলো সব সিঙ্গুলার এন্টিটি এবং সিঙ্গুলার হিসেবে এসে বসবে। তবে এগুলোর মধ্যে যদি দেখা যায় স্পষ্ট ভাগ আছে, আপনি সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে আসলে তাদের মধ্যে যে ভাগ আছে সেটা বোঝানো হয়েছে। যেমন দ্য কমিটি, এখানে ধরেন যে ইজ অথবা আর দেওয়া আছে, ডিভাইডেড ইন টু পার্টস টু ডিসাইড অ্যাবাউট দ্য ম্যাটার। দেখেন এখানে স্পষ্ট করে উল্লেখ আছে যে কমিটিটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটা ডিসিশন নেওয়ার জন্য দুই ভাগে
বিভক্ত হয়ে গেল। তাহলে দুই ভাগে যেহেতু বিভক্ত হয়ে গিয়েছে, তাহলে এখানে দ্য কমিটি কিন্তু আর সিঙ্গুলার এন্টিটি নাই, সেটা হয়ে গিয়েছে একটা ডাবল এন্টিটি। সুতরাং এখানে আমি ইজ বসাইতে পারবো না, সঠিক উত্তর হবে আর। দ্য ক্লাস আর আর্গুইং উইথ ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার আমরা জানি কখন বসে, যদি দুইয়ের অধিক বোঝানো হয়। যদি দুইয়ের অধিক বোঝানো হয় সেক্ষেত্রে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন ওয়ান অ্যানাদার বসাই। আর যদি দুই মিন করে সেক্ষেত্রে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার বসাই। তাহলে এখানে বোঝাই যাচ্ছে স্পষ্টত যে এখানে ক্লাস কয়েকটা, একটা একটা ক্লাস না। সুতরাং এই কারণে আমরা এখানে ভার্ব হিসেবে আর বসিয়েছি। কিন্তু কিছু কিছু প্লুরাল নাউন, কিছু কিছু কালেকটিভ নাউন থাকবে যেগুলো সবসময় হচ্ছে প্লুরাল হিসেবেই কাজ করবে, যেমন ক্যাটল, জেন্ট্রি, পোল্ট্রি, পিপল, পেজেন্ট্রি বা পুলিশ। এইগুলো আবার সবসময় প্লুরাল হিসেবে কাজ করবে এবং সে অলওয়েজ প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন ডিউরিং দ্যাট পিরিয়ড দ্য জেন্ট্রি ওয়ার এক্সপেক্টেড টু লিভ বাই স্ট্রিক্ট কোডস অফ কন্ডাক্ট। তাহলে এখানে দ্য জেন্ট্রি যেহেতু প্লুরাল, সুতরাং আমি এখানে ওয়ার বসিয়েছি, ইজ বসবে না। জাস্ট এই নামগুলা খেয়াল রাখলে চলবে যে হ্যাঁ, এই কালেক্টিভ নাউনগুলোর সাথে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব বসে। ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে ক্যাটল এখানে ইজ না, আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। কোনো ক্লজ, ফ্রেজ বা জিরান্ড যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে সেই সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। অর্থাৎ ক্লজ, ফ্রেজ বা জিরান্ড, এখানে দেখবেন যে জিরান্ড একটা শব্দ হয়, কিন্তু ফ্রেজ তো একটা শব্দ হয়ে একটা শব্দ দিয়ে ফ্রেজ হয় না, ক্লজও একটা শব্দ দিয়ে হয় না, অনেকগুলো শব্দ থাকে। অনেকগুলো শব্দ থাকলেও এই পুরো ফ্রেজ এবং ক্লজটা একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করবে। যেমন রিডিং নোভেলস, উপন্যাস পড়া, রিডিং নোভেলস। তাহলে এইখানে রিডিং শব্দটা একটা জিরান্ড। কেন সে জিরান্ড? কারণ রিডিং নোভেলস এটা সাবজেক্ট পজিশনে বসেছে এবং এই নোভেলসটা হচ্ছে রিডিং এর একটা অবজেক্ট, অর্থাৎ জিরান্ডের অবজেক্ট হিসেবে নোভেলসটা বসেছে। সুতরাং রিডিং নোভেলস, বই পড়া, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং নাউন ফ্রেজের অংশ হিসেবে রিডিংটা হচ্ছে একটা জিরান্ড। তাহলে এই রিডিং নোভেলস এখানে এস থাকলেও আমার মেইন কাজটা হচ্ছে, মেইন সাবজেক্টটা হচ্ছে পড়া, রিডিং। তাহলে রিডিংটা হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমি ভার্বও সিঙ্গুলার বসিয়েছি। দ্যাট দে আর দ্য কালপ্রিটস, দ্যাট দে আর দ্য কালপ্রিটস ইজ নোন টু অল। ঠিক আছে, দ্যাট দে আর দ্য কালপ্রিটস এটা হচ্ছে একটা নাউন ক্লজ, কারণ সে সাবজেক্ট পজিশনে বসেছে, সুতরাং আমি ভার্বটাও সিঙ্গুলার বসিয়েছি। কিন্তু যদি জিরান্ড একাধিক থাকে, একাধিক বলতে জিরান্ড তো এক ধরনের নাউন, তো নাউন যদি একাধিক থাকে এবং সেটা যদি এন্ড দিয়ে যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বটা প্লুরাল বসাবো। এটা আপনি বাক্যের অর্থটা পড়ে আসলে বুঝতে পারবেন। যেমন বললাম সুইমিং অ্যান্ড রানিং ইজ অথবা আর মাই ফেভারিট স্পোর্টস। দেখুন এখানে স্পোর্টস দেওয়া আছে, স্পোর্ট মানে হচ্ছে একটা স্পোর্ট, আপনি যখন এস যুক্ত করে দিবেন তখন সেটা হয়ে যাবে স্পোর্টস। তার মানে এখানে একের অধিক কোনো কিছু, কোনো খেলাধুলা এখানে মিন করা হচ্ছে। তাহলে সুইমিং অ্যান্ড রানিং ইজ অথবা আর মাই ফেভারিট স্পোর্ট, সঠিক উত্তর হবে সুইমিং অ্যান্ড রানিং আর মাই ফেভারিট স্পোর্টস। দুইটা খেলা বোঝানো হচ্ছে। রিডিং অ্যান্ড রাইটিং ইজ অথবা আর এসেনশিয়াল স্কিলস ফর স্টুডেন্টস, স্টুডেন্টসদের জন্য পড়া এবং লেখা দুটোই হচ্ছে খুব প্রয়োজনীয় দক্ষতা। তাহলে দুইটা দক্ষতা এখানে বোঝানো হচ্ছে, রিডিং এবং হচ্ছে রাইটিং। এই কারণেই ইজ হবে না, সঠিক উত্তর হবে আর। কোন একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কোন একটা প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই কখনোই ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, এখানে বিশাল কতগুলো কথাবার্তা বলা আছে। একটা প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। যেমন ধরুন এখানে বলেছে সিলেকশন একটা সংকলন, সিলেকশন একটা সংকলন, কিসের সংকলন? অফ নজরুলস পোয়েমস, নজরুলের কবিতার সংকলন। এখানে পয়েমস আছে, পয়েমস, হ্যাঁ পয়েমের সাথে এস আছে, তার মানে পয়েমটা হচ্ছে এখানে প্লুরাল হিসেবে বসেছে। তাহলে সিলেকশন একটা সংকলন, কিসের সংকলন?
নজরুলস পোয়েমস। তাহলে অফ নজরুলস পোয়েমস এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু আমি এখানে ভার্বটা কিভাবে বসাবো? ভার্বটা বসাবো আমি এ সিলেকশন হিসেবে, অফ নজরুলস পোয়েমস হিসেবে আমি ভার্ব বসাবো না। তাহলে এ সিলেকশন একটা সিলেকশন, সুতরাং এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। A selection of Nazrul's poems has been published to the joy of the readers. The most important period of physical growth in human. তাহলে এই যে দেখেন, এই যে পুরো যে লাইনটা, বিশাল একটা লাইন, বিশাল একটা ফ্রেজ, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9, দেখেন 9টা শব্দের বিশাল একটা ফ্রেজ, এবং এইটা সাবজেক্ট পজিশনে বসছে, সুতরাং এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এবং এটা নাউন ফ্রেজ হিসাবে, যেহেতু আমরা জানি ফ্রেজ সবসময় সিঙ্গুলার এন্টিটি, সুতরাং এটা একটা সিঙ্গুলার এন্টিটি। এই কারণে এখানে অকার না হয়ে অকার্স বসেছে, অকার্স ডিউরিং দেয়ার ফার্স্ট 5 years। এবং এখানে যে অফ ফিজিক্যাল গ্রোথ, এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ইন হিউম্যান, এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু এগুলো ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। আমার সাবজেক্ট হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, এটা সিঙ্গুলার, সুতরাং আমার ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি এটা আপনাদের আলোচনা করা হয়েছে, আমি আর সেটা আলোচনা করব না। অ্যাপোজিটিভ অংশটাও কখনোই ভার্ব নির্ধারণে কোনো ধরনের ইনফ্লুয়েন্স থাকবে না তার। যেমন দিস বুক অ্যান্ড ইংলিশ ডিকশনারি অ্যান্ড লেক্সিক্যাল গ্রামার। দেখেন আমার প্রধান যেই সাবজেক্ট সেটা হচ্ছে দিস বুক, এই বইটা, এই বই। তো এই বই হচ্ছে আপনার, এটা সিঙ্গুলার, এবং এইটার একটা অতিরিক্ত অংশ হচ্ছে অ্যান ইংলিশ ডিকশনারি অ্যান্ড লেক্সিক্যাল গ্রামার। এটা একটা অতিরিক্ত জিনিস, একটা এডিশনাল জিনিস, যেটা ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না, এবং এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আপনাদেরকে বলেছিলাম সবসময় যদি ফ্রেজ হয় তাহলে নাউন ফ্রেজ হবে, যদি ক্লজ হয় তাহলে নাউন ক্লজ হবে। তাহলে এখানে এই দিস বুক এটা হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমার ভার্বটাও হবে সিঙ্গুলার। আরেকটা এক্সাম্পল দেখেন, দিজ সংস, এই গানগুলো, অ্যান ওল্ড আমেরিকান সিক্রেট, অ্যান ওল্ড আমেরিকান সিক্রেট, এক প্রাচীন আমেরিকান রহস্য, প্রাচীন আমেরিকার প্রাচীন রহস্য। আর সাং অন ফ্রাইডে অনলি, কেবল শুক্রবারেই গাওয়া হয়। তাহলে এই যে অ্যান আমেরিকান ওল্ড সিক্রেট, এটা হচ্ছে দিজ সংস এর একটা অতিরিক্ত অংশ, একটা অ্যাপোজিটিভ এবং একটা নাউন ফ্রেজ। আর এই যে দিজ সংস, এটা হচ্ছে এখানে প্লুরাল, সুতরাং আমার ভার্বটা হবে প্লুরাল। তাহলে মেইন কথাটাই হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে? এখন আসেন যে মাঝে মধ্যে দেখা যায় সাবজেক্টের আগে কিছু সুডো সাবজেক্ট চলে আসে। সুডো সাবজেক্ট মানে দেখতে ওগুলোকে সাবজেক্ট বলে মনে হয়, কিন্তু সেগুলো আসলে সাবজেক্ট নয়। যেমন এরকম আসতে পারে দেয়ার, হিয়ার, হু, হুইচ, হোয়ার ইত্যাদি। এগুলো দেখলে এগুলো বিবেচনায় কখনোই এগুলোকে সাবজেক্ট হিসেবে বিবেচনা করা যাবে না। সাবজেক্ট হিসেবে বিবেচনা করতে হবে আমার আসল সাবজেক্ট যেটা। যেমন দেখেন, হিয়ার আর দ্য নিউজ পেপার, এই হলো নিউজ পেপার বা পত্রিকা। তাহলে এইখানে মূলত বাক্যটা ছিল দ্য নিউজ পেপার আর হিয়ার। এই বাক্যটাকে একটু সুন্দর করে লেখার জন্য বা একটু সুন্দর দেখানোর জন্য এখানে হিয়ারটা আগে আনা হয়েছে। এই যে হিয়ারটা, এটা কিন্তু হচ্ছে এখানে সাবজেক্ট পজিশনে বসলেও সে কিন্তু এখানে সাবজেক্ট নয়, এটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে দ্য নিউজ পেপার হচ্ছে আমার সাবজেক্ট, দ্য নিউজ পেপার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয়? হয় না। তাহলে এখানে কি বসবে? এখানে ইজ বসবে, দ্য নিউজ পেপার ইজ হিয়ার হবে। তাহলে সঠিক উত্তর হবে হিয়ার ইজ দ্য নিউজ পেপার। There is wild dogs in our neighborhood. There are wild dogs in our neighborhood. তাহলে এখানে সঠিক উত্তর হবে there are wild dogs in our neighborhood. তারপর দেখেন আমরা এরকম বলি যে who are you, অথবা who is he। দেখেন এখানে আমার সাবজেক্টটা হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে হি, সেইটা অনুযায়ী আমি আমার ভার্বটা চেঞ্জ করছি। এই হু অনুযায়ী কিন্তু আমি আমার ভার্ব চেঞ্জ করছি না। তাহলে এটাই এখানে বলা হয়েছে।
এ নাম্বার অফ এবং হচ্ছে দা নাম্বার অফ, এটাও আপনারা রাইট ফর্ম অফ ভার্বে দেখেছেন। এ নাম্বার অফ এটা দিয়ে বোঝায় অনেক, এবং এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুইটা ফ্রেজের সাথেই নাউন অলওয়েজ প্লুরাল হয়। এ নাম্বার অফ দিয়ে যেহেতু অনেক বোঝায়, এবং আমরা অনেক একটা শব্দ জানি সেটা হচ্ছে মেনি, এই মেনির সাথে এ মেনি বসতে পারে, একই অর্থ মিন করে। আবার এ গ্রেট মেনিও বসতে পারে, যেটাকে আসলে একই অর্থ প্রদান করা হয়। তো মেনি, এ মেনি, এ গ্রেট মেনি, এগুলোর সাথে সবসময় নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। কিন্তু এই যে দা নাম্বার অফ দিয়ে বোঝায় অনেকের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যা, এবং সেই নির্দিষ্ট সংখ্যাটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। তো দা নাম্বার অফ এর সাথে নাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। আপনারা এক্সাম্পল দেখে শিখবেন। যেমন দেখুন, দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আজকে অ্যাবসেন্ট আছে, সেই সংখ্যাটা কত যদি এখানে উল্লেখ নাই, কিন্তু এই বাক্যটা দিয়ে বোঝানো হচ্ছে যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, মানে একটা নির্দিষ্ট সংখ্যার স্টুডেন্ট আজকে অনুপস্থিত। সেটা হতে পারে, আমি বললাম যেমন দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে ইজ 20। তাহলে এই যে 20 সংখ্যা, এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করার কারণে এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে। A number of farmers was criticized yesterday, নাকি the number of farmers were criticized yesterday? সঠিক উত্তর হবে the number of farmers were criticized yesterday. ওকে, এরপর আসেন, এটাও আমরা দেখেছি যে এভরি এবং ইচ এগুলোর পরে নাউন এবং ভার্ব দুইটাই সবসময় প্লুরাল হয়। যেমন এভরি স্টুডেন্টস আর কামিং টুয়ার্ডস মি, নাকি এভরি স্টুডেন্ট ইজ কামিং টুয়ার্ডস মি? সঠিক উত্তর হবে এভরি স্টুডেন্ট ইজ কামিং টুয়ার্ডস মি। আবার ইচ টিচার্স হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, নাকি ইচ টিচার্স হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড? দুইটাই আসলে ভুল, কারণ এখানে টিচারের সাথে হ্যাভ হবে না, হ্যাজ হবে। আবার এখানে ইচ টিচার্স হবে না, টিচার্ড হবে, এবং এখানেও হ্যাভ হবে না। তাহলে সঠিক উত্তর হবে ইচ টিচার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। এরপরে আসেন যে যদি এভরি এবং ইচের পরে একাধিক নাউন থাকে তাহলেও কিন্তু ভার্ব সিঙ্গুলারই হয়। যেমন এভরি ক্যাট অ্যান্ড ডগ, তাহলে এভরি ক্যাট অ্যান্ড ডগ, তাহলে এখানে ক্যাট, এভরির পরে ক্যাট এবং ডগ দেওয়া আছে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তারপরও কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলারই বসবে। সঠিক উত্তর হবে ওয়াজ। এখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, সঠিক উত্তর হবে ওয়াজ। তবে একটা ছোট্ট এখানে এক্সেপশন আছে, সেটা হলো ইচ যে শব্দটা আছে এটা মাঝে মধ্যে এমফাসাইজ বোঝানোর জন্য মাঝে মধ্যে সে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরে বসতে পারে। তখন কিন্তু এই ইসটা সিঙ্গুলার মিন করলেও সে যেহেতু প্লুরাল প্রোনাউনের পরে বসছে, যেমন দেখেন দে হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন, সে প্লুরাল প্রোনাউনের পরে বসছে, সুতরাং এইখানে কিন্তু আর ইজ হবে না, এখানে সঠিক উত্তর হবে আর। দ্য স্টুডেন্টস ইচ, এখানে কিন্তু ওয়াজ হবে না, সঠিক উত্তর হবে ওয়ার। ঠিক আছে, এরপর দেখেন এভরির পরে আমরা জানি সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্টও সিঙ্গুলার হয়। কিন্তু আরেকটা ছোট্ট এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি অফ ফ্রেজ থাকে। দেখেন এইখানে আপনারা সবসময় হচ্ছে যে অর্থটা বোঝার চেষ্টা করবেন, অর্থটা বুঝতে আসলে এই ভার্বের ফর্ম কোনটা হবে এটা সঠিকভাবে আসলে বোঝা যায়। যেমন দেখেন এখানে বলছে যে এভরি ক্যাট, প্রত্যেকটা বেড়াল, অ্যান্ড টু অফ ডগস, এবং দুইটা ডগদের মধ্যে দুইটা, তাই দুইটা ডগদের মধ্যে দুইটা বোঝানো হচ্ছে, টু অফ ডগস, সুতরাং এইখানে কিন্তু নাউনটা হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরাল, সুতরাং আমার এখানে সাবজেক্টটাও যেহেতু প্লুরাল, সুতরাং আমার এই যে ভার্ব সেটাও সিঙ্গুলার হবে না, সেটাও প্লুরাল হবে। এভরি ক্যাট অ্যান্ড টু অফ ডগস ওয়ার ফাইটিং হবে। এভরি স্টুডেন্ট অ্যান্ড 5 টিচার্স হ্যাভ বিন পানিশড হবে। ঠিক আছে, ওকে। এরপরে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এগুলোর সাথে তো সবসময় নাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। কেন? যেমন দেখেন এখানে বলেছে যে ওয়ান অফ মাই টিচার্স, আমার টিচারদের মধ্যে একজন। এখন আমার টিচারদের মধ্যে একজন, এখানে সাবজেক্টটা আসলে কে? সাবজেক্ট কি আমার টিচাররা নাকি একজন? এখানে একজন হচ্ছে আমার সাবজেক্ট, কারণ আমি টিচারদের মধ্যে একজনকে বোঝাচ্ছি, টিচারদের মধ্যে থেকে আমি একজনকে আমি নিচ্ছি। সুতরাং এখানে ভার্বটা কখনোই প্লুরাল হবে না, ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই টিচার্স ইজ টেকিং হিজ মিল।
নাইদার অফ দ্য ফার্মার্স আর গিলটি নাকি ইজ গিলটি? সঠিক উত্তরটা হবে নাইদার অফ দ্য ফার্মার্স ইজ গিলটি। এটা আপনারা রাইট ফর্ম ভার্বে না প্রোনাউনে মনে হয় এটা শিখেছিলেন, যে নাইদার এবং আইদার এই দুইটা শব্দ সবসময় হচ্ছে দুই মিন করে, দুই বোঝায়। ঠিক আছে, মানে দুই মানে হলো যে দুইয়ের মধ্যে, যেমন নাইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কেউ না, আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন, বথ মানে হচ্ছে দুইয়ের মধ্যে দুইজনই। তাহলে এটা আমরা শিখেছি। তাহলে নাইদার অফ দ্য ফার্মার্স ইজ গিলটি হবে। ঠিক আছে, চলেন আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস দেখেছি। আমরা শুরুতেই দেখলাম যে যে কোনো ধরনের নাউন সেটা দেখতে যতই প্লুরাল হোক না কেন অবশ্যই অবশ্যই সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। এরপরে আমরা দেখলাম যে যে কোনো ধরনের পরিমাপবাচক যেই শব্দগুলো রয়েছে এগুলোর একক সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, তবে এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে, যেমন টাকা পয়সা, সময়, দূরত্ব ইত্যাদি। এরপরে আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন সাবজেক্টের নামের ক্ষেত্রে যতই এস থাকুক এগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে, তবে একটা স্পেসিফিক একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এগুলো দিয়ে যদি বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স বোঝানো হয়, বা ম্যাথমেটিক্সের বিভিন্ন শ্রেণী বিভাগ বোঝানো হয়, স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন শ্রেণী বিভাগ বোঝানো হয়, সেক্ষেত্রে এগুলোর সাথে প্লুরাল ভার্ব বসবে। এরপরে আমরা দেখলাম কালেক্টিভ নাউনগুলো সবসময় সিঙ্গুলারই হয়, কিন্তু কিছু কালেক্টিভ নাউন আছে যেগুলো আবার প্লুরাল হয়, যেমন পিজেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, পিপল, ক্যাটল, পোল্ট্রি, পুলিশ এগুলা। ক্লজ, ফ্রেজ, জিরান্ড এগুলো কখনোই সাবজেক্টের উপর নির্ভর করবে না, অর্থাৎ সাবজেক্টের কোনো ইনফ্লুয়েন্স করবে না। এগুলোর সাথে সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে তার কোনো আসলে সম্পর্ক নাই, সবসময় সাবজেক্ট যেরকম হবে সেরকমই হবে, এবং এগুলো সবসময় সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাউন্ট হবে। কিন্তু যদি জিরান্ড একাধিক হয় এবং এন দিয়ে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবার ভার্ব প্লুরাল হিসেবেই কাউন্ট হবে। কারণ যেমন সুইমিং অ্যান্ড রানিং, এখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে দুইটা জিনিসকে মিন করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখলাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এটাও সাবজেক্টের উপরে বা ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না, অর্থাৎ ভার্ব নির্ধারণে কোনো প্রভাব বিস্তার করবে না। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে অ্যাপোজিটিভ সেম, প্রেপোজিশনাল ফ্রেজের মতো ভার্ব নির্ধারণে সে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। এরপরে আমরা দেখলাম হচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় যে সাবজেক্টটা বাক্যের শুরুতে বসে না, সাবজেক্টটা বাক্যের হচ্ছে শেষে বসে। তো শুরুতে যেটা বসে ওটাকে বলা হয় সুডো সাবজেক্ট, যেমন হিয়ার, দেয়ার এগুলোকে বলা হয় সুডো সাবজেক্ট। এই সুডো সাবজেক্ট অনুযায়ী কখনোই ভার্ব চেঞ্জ হবে না। এরপরে হচ্ছে এ নাম্বার অফ এবং হচ্ছে দা নাম্বার অফ। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুইটার পরেই সবসময় হচ্ছে নাউনটা হবে প্লুরাল, কিন্তু এ নাম্বার অফ এর পরে ভার্ব হবে প্লুরাল, কিন্তু দা নাম্বার অফ এর পরে ভার্ব হবে সিঙ্গুলার। কেন? কারণ দা নাম্বার অফ দিয়ে বোঝায় একটা নির্দিষ্ট সংখ্যা, এই কারণেই ভার্বটা হয় সিঙ্গুলার। আর এ নাম্বার অফ দিয়ে ভার্ব বোঝায় হচ্ছে প্লুরাল বা অনেক বোঝানো হয়, এই কারণেই ভার্বটাও প্লুরাল হবে, বা এটাকে প্লুরাল মিন করে, এই কারণেই ভার্বটা প্লুরাল হবে, অনেক বোঝায়। ওকে, এরপরে আমরা দেখলাম এভরি এবং হচ্ছে ইচের পরে নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়। এভরি এবং ইচের পরে যদি একাধিক নাউন থাকে তাহলেও ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। তবে এখানে ইচ ইচ এই শব্দটা যদি কোনো প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরে বসে তখন আবার কিন্তু ভার্বটা প্লুরাল হয়, আর এভরি পরে যদি অফ ফ্রেজ থাকে সেক্ষেত্রেও ভার্বটা প্লুরাল হয়। ওকে, এরপরে এ মেনি এবং হচ্ছে মেনি এটা আমরা অলরেডি দেখে ফেলছি, এটার আমি রিপিট করছি না। একটু আগে আমরা এটা দেখেছিলাম যে এ মেনি, এ গ্রেট মেনি, তারপরে মেনি, এটার পরে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই হচ্ছে প্লুরাল হয়। ওকে, এরপরে আমরা দেখব যে এন্ড, দুইটা সাবজেক্ট যদি এন্ড দিয়ে যুক্ত থাকে এবং প্রথমটার আগে যদি দা থাকে এবং পরেরটার আগে যদি দা না থাকে সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, এটা হচ্ছে নিয়ম। এটা আপনার মুখস্থ করার প্রয়োজন নাই, আপনি এক্সাম্পল দেখবেন। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন এবং এই দুই কনজাংশনের মাঝখানে মাঝখানে অ্যান্ড বসেছে এবং দুই পাশে দুইটা নাউন আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল এবং হচ্ছে সেক্রেটারি। তাহলে এখানে বলেছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। এই যে এখানে দা আছে কিন্তু এন্ড এর পরের যে সেক্রেটারি
অংশটা এখানে কিন্তু দা নাই। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এ প্রিন্সিপাল এবং সেক্রেটারি একই ব্যক্তি, একজন ব্যক্তি। যেহেতু একজন ব্যক্তি, সুতরাং আমরা এখানে ভার্ব সিঙ্গুলার বসাবো, প্লুরাল বসাবো না। সঠিক উত্তরটা হবে ইজ। তাহলে এইটাই এখানে বলা হয়েছে যে যদি প্রথমটার আগে দা থাকে আর পরেরটার আগে যদি দা না থাকে, তখন ওই ভার্বটা সিঙ্গুলার হয়। মেইন কথাটাই হচ্ছে যে এখানে আসলে দা প্রিন্সিপাল এবং সেক্রেটারি দিয়ে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, তারপর দেখুন দা হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে এখানে যিনি হেডমাস্টার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। তাহলে এটা সিঙ্গুলার এন্টিটি, এই কারণে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, হ্যাজ হবে, হ্যাভ হবে না। ঠিক আছে, কিন্তু যদি দুইটার আগেই যদি দা থাকে, অর্থাৎ যদি দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়, যেমন দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, এখান দিয়ে বোঝানো হচ্ছে যে দুইজনই আসলে আলাদা ব্যক্তি, দুইটা ব্যক্তি আসলে আলাদা। এই কারণে যেহেতু আলাদা, সুতরাং আমার ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে না, ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরাল ভার্বটাই বসছে। ওকে, এরপর আসেন যে যদি এন দিয়ে যুক্ত কোনো একটা সাবজেক্টে একই সিঙ্গুলার এন্টিটি বোঝানো হয়, তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। এটা আপনারা কারেকশনও দেখেছেন, যেমন রাইস এন্ড কারি ইজ ডিলিশিয়াস টু ইট। তার এখানে রাইস এন্ড কারি হচ্ছে একই, একসাথে যেহেতু আমরা রাইস এন্ড কারি খাই, তাহলে এটাকে একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবেই ধরা হয়েছে। কিন্তু আবার দেখেন রাইস এন্ড কারি আর গ্রোন ইন বাংলাদেশ, এখানে আর গ্রোন ইন বাংলাদেশ বলতে এখানে আলাদা আলাদা গ্রো করে, রাইস আলাদা গ্রো করে, কারি আলাদা গ্রো করে। এখানে কিন্তু আর হয়েছে, ইজ হয় নাই, কারণ এটা দুইটা আলাদা আলাদা সাবজেক্ট বোঝানো হচ্ছে। আচ্ছা, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলোর পরের যে অংশটুকু সেইটা ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করে না, কারণ এটা হচ্ছে অনেকটা ওই যে অ্যাপোজিটিভ এবং হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজের মতো। অর্থাৎ এই টুগেদার উইথ এর আগের যে সাবজেক্টটা বা নাউনটা বা প্রোনাউনটা, ইনক্লুডিং এর আগের যে নাউন প্রোনাউনটা, সেটা অনুযায়ী হচ্ছে ভার্বটা চেঞ্জ হয়। যেমন দেখেন এখানে বলছে প্রাইম মিনিস্টার অ্যালং উইথ আদার মিনিস্টার্স অ্যান্ড হিজ সন্স। তাহলে এই পুরোটা একটা বাড়তি অংশ যেটা প্রাইম মিনিস্টারের সাথে বসছে। আপনি যদি এটা তুলেও দেন তাহলে এই সেন্টেন্সটার কোনো কিছুই হবে না। তাহলে প্রাইম মিনিস্টার হচ্ছে সিঙ্গুলার, সুতরাং এখানে ভার্বটাও বসেছে সিঙ্গুলার। তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা আগেও দেখেছেন, আমি জাস্ট একটু রিক্যাপ করে যাচ্ছি। কিন্তু যদি আইদার অর হয়, নট অনলি বাট অলসো হয়, বা নট বাট হয়, নাইদার নর হয়, সেক্ষেত্রে কিন্তু শেষের যে সাবজেক্টটা সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। যেমন নট মারিয়া বাট হার ফ্রেন্ডস ইজ স্টাডিং। তাহলে এখানে নট মারিয়া বাট হার ফ্রেন্ডস, হার ফ্রেন্ডসটা হচ্ছে এখানে আমার মেইন সাবজেক্ট এবং এইটা অনুযায়ী আমার ভার্বটা চেঞ্জ হবে। তাহলে হার ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, সুতরাং সঠিক উত্তর হবে আর। নট অনলি জোনাথন অ্যান্ড জো বাট অলসো রবার্ট। দেখেন এইখানে নট অনলি জোনাথন আছে অ্যান্ড জো আছে, এখানে এটা দুইটা দুইটা নাউন আছে, তার মানে এইখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। কিন্তু বাট অলসোর পরে আছে রবার্ট, তাহলে রবার্ট হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমার সঠিক উত্তরটা হবে ইজ। ঠিক আছে, তার মানে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এগুলোর পরের যে সাবজেক্টটা সেটা অনুযায়ী আমার ভার্বটা চেঞ্জ করতে হবে। এরপর আসেন যে অল, এনি, নো, সাম, রেস্ট অফ, পার্ট অফ, এগুলোর সাথে কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে। তো এগুলোর পরে যে নাউনটা হবে, এগুলোর পরে যে নাউনটা হবে সেই নাউন অনুযায়ী আমার ভার্বটা চেঞ্জ করব আমি। নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। আসলে পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টারি সামারি এইটা, যে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। দেখেন রেস্ট অফ দ্য প্রবলেমস হ্যাজ বিন সলভড বা রেস্ট অফ দ্য প্রবলেমস হ্যাভ বিন সলভড। তাহলে এখানে প্রবলেমস আছে, তাহলে প্রবলেম শব্দটা কাউন্টেবল নাউন এবং এটার সাথে এস আছে, তার মানে এখানে অনেকগুলো সমস্যা। তাহলে রেস্ট অফ দ্য প্রবলেমস, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে হ্যাভ বিন সলভড, কারণ এখানে প্রবলেমস আছে, প্লুরাল নাউন আছে। অল অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড নাকি অল অফ দ্য ওয়ার্ক ওয়ার কমপ্লিটেড। এখানে অল অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক শব্দটা কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় কি হয় সিঙ্গুলার হয়, সুতরাং এখানে ওয়াজের পরিবর্তে সরি এখানে ওয়ারের পরিবর্তে ওয়াজ হবে। এই যে অল শব্দটা, অল শব্দটা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার সাথে বসতে পারে। যেমন আমি বললাম যে অল রিড, সবগুলো বই পড়া হয়েছে। তাহলে এখানে দেখেন অল অফ দ্য বুকস হয়েছে, তাহলে বুকসটা এখানে প্লুরাল হিসেবে
আসছে, কিন্তু এখানে অল অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক তো কখনো প্লুরাল হয় না, কারণ ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে এই অল শব্দটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার সাথে বসতে পারে। ওকে, আমি একটু পর রিক্যাপ করছি। ফ্র্যাকশন, ফ্র্যাকশনের ক্ষেত্রে যেটা হয় যে ফ্র্যাকশন কখনোই ভার্বের উপরে কোনো ধরনের প্রভাব বিস্তার করে না, ঠিক আছে। তবে ফ্র্যাকশনে কিছুটা চেঞ্জ হতে পারে। যেমন দেখেন এখানে বলেছে যে ওয়ান থার্ড অফ দ্য অরেঞ্জ ইজ ইটেন। তাহলে এখানে ওয়ান থার্ড অফ দ্য অরেঞ্জ, এখানে কিন্তু অরেঞ্জটা প্লুরাল না, মানে একটা কমলা, এই একটা কমলার এক তৃতীয়াংশ, একটা কমলার এক তৃতীয়াংশ হচ্ছে খাওয়া হয়েছে। এই যে 3/1 হচ্ছে খাওয়া হয়েছে একটা কমলা, কিন্তু কমলা তো একটা, সুতরাং এখানে আমি ভার্বটা হবে সিঙ্গুলার। আবার দেখেন এখানে বলেছে ওয়ান থার্ড অফ দ্য অরেঞ্জেস, ওয়ান থার্ড অফ দ্য অরেঞ্জেস, ধরলাম 12টা কমলা ছিল, এই 12টা কমলার 3টা কমলা খাওয়া হয়েছে, তার মানে হচ্ছে 3/1, 3টা না 4টা, 4টা কমলা খাওয়া হয়েছে, তার মানে 3/1 খাওয়া হয়েছে। তাহলে এখানে আপনি বলতে পারবেন ওয়ান থার্ড অফ দ্য অরেঞ্জেস আর ইটেন। তার মানে ফ্র্যাকশন যেরকমই থাকুক না কেন, আমার সাবজেক্টটা অনুযায়ী আমি ভার্বটা চেঞ্জ করব। আবার দেখেন এখানে কি হয়েছে, 2/5 অফ দ্য মিল, 2/5 এখানে এস হয়েছে। এখানে এসটা কেন হলো, কারণ এখানে 2 আছে। কারণ এখানে যদি আমি 1 লিখতাম, তাহলে আমি লিখতাম হচ্ছে 1/5। যেহেতু আমি 2 লিখেছি, এই কারণে আমাকে লিখতে হচ্ছে 2/5। বা আমি যদি 3 লিখতাম, 3, সেই ক্ষেত্রেও লিখতে হইতো 3/5। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তবে এখানে মিল, মিল শব্দটা সিঙ্গুলার, সুতরাং এখানে হ্যাভ হবে না, সঠিক উত্তর হবে হ্যাজ। 2/5 অফ দ্য মিল হ্যাজ বিন টেকেন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে সবসময় যে ক্লজটা বসবে সেই ক্লজটা সবসময় পাস্ট ফর্ম হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে দেখেছি। তারপরে কোনো কিছুর যদি উইশ বা ফ্যান্সি এগুলো হয়, উইশ দিয়ে বা ফ্যান্সি দিয়ে সবসময় হচ্ছে আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, এবং যেহেতু আনরিয়েল ইভেন্ট বোঝানো হয় এবং সেখানে যদি বি ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ার হয়। এটাও আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে দেখেছি। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন আই উইশ আই ডিড মাই ওয়ার্ক লাস্ট নাইট। ঠিক আছে, তাহলে এখানে এই আই উইশ দিয়ে সবসময় হচ্ছে আমরা জানি যে টেন্সের সবসময় হচ্ছে যে পাস্ট ফর্ম হয়, কখনোই প্রেজেন্ট বা ফিউচার ফর্ম হয় না। আই ফেন্সি আই টার্নড ট্রাইফল পেল, তাহলে এখানে টার্ন হয়েছে, এখানে কিন্তু টার্নস হবে না। তাহলে আই উইশ দিয়ে সবসময় হচ্ছে পাস্ট টেন্স হয়। আই উইশ আই ওয়ার কিং, তাহলে এখানে আই ওয়ার হয়েছে, আই ওয়ার এ কিং হয়েছে। তারপরে দেখেন উড রাদার দ্যাট, উড রাদার দ্যাট এটা দিয়ে আসলে উইশ বোঝায়। হ্যাঁ, এটা আমরা রাইট ফর্ম ভালো দেখেছি যে উড রাদার দ্যাট, একটা হচ্ছে উড রাদার, একটা হচ্ছে উড রাদার। উড রাদার দিয়ে কি বোঝায়, উড রাদার দিয়ে বোঝায় হচ্ছে প্রেফার, অর্থাৎ প্রেফারের যেই অর্থ উড রাদারের একই অর্থ। প্রেফার দিয়ে আমরা কি করি, প্রেফার দিয়ে আমরা দুইটা অপশনের মধ্যে একটাকে বাছাই করি। যেমন আমি বিরিয়ানি খাবো না, আমি তেহারি খাবো। আমি চা খাবো না, আমি কফি খাবো। আমি আম খাবো না, আমি তরমুজ খাবো। তাহলে এই যে দুইটা অপশনের মধ্যে আপনি চুজ করছেন, এই চুজ করার ক্ষেত্রে আমরা উড রাদারটা ব্যবহার করি, নট উড রাদার দ্যাট। আর উড রাদার দ্যাট দিয়ে কি বোঝায়, উড রাদার দ্যাট দিয়ে বোঝায় কোনো কিছু উইশ করা। ঠিক আছে, কোনো কিছু ওই যে অবাস্তব কল্পনা করা। ঠিক আছে, তাহলে উইশের যেরকম আমরা পাস্ট ফর্ম ব্যবহার করি, উড রাদার দ্যাটটা দিয়েও আমরা সেই পাস্ট ফর্মটাই ব্যবহার করবো, এটাই হচ্ছে মেইন থিং। ওকে, এরপরে এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এনিওয়ান, নো ওয়ান, ওয়েদার, আইদার, নাইদার, এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়, এগুলো সবসময় হচ্ছে সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাউন্ট হবে, অর্থাৎ এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন এভরিথিং ইজ গোয়িং টু হিজ ডেস্টিনেশন, এভরিওয়ান হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। ওকে, হ্যাড বিন। তারপরে আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কাছাকাছি যে নাউন সেটা অনুযায়ী ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউন কোনটা, রিলেটিভ প্রোনাউন হচ্ছে, দেখেন এখানে বলেছে ইউ আর দ্য পারসন, ইউ আর দ্য পারসন হু স্পিক্স ইল অফ মি। তাহলে এখানে এই যে হু, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কিভাবে সে হয়েছে, এই যে হু, হু স্পিক্স ইল অফ মি, সে একটা রিলেটিভ ক্লজ বা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজের অংশ হিসেবে হু কি করলো,
দ্য পার্সনের সাথে একটা রিলেশন তার তৈরি করলো। তাহলে এই হু দিয়ে মূলত দ্য পার্সনকেই বোঝানো হচ্ছে। তাহলে এই হু এর আগে দ্য পার্সন হচ্ছে আছে, এই কারণেই আমরা এখানে স্পিক্স বসিয়েছি, স্পিক বসাই নাই। মানে এই ইউ অনুযায়ী আমরা এখানে স্পিক বসাইতে পারবো না, আমাকে দ্য পার্সন অনুযায়ী স্পিক্স বসাইতে হবে। তো দেখেন আই এম দ্য সেম ম্যান দ্যাট ইজ পানিশড, তাহলে এই যে দ্যাট, এই দ্যাট শব্দটা হচ্ছে সেম ম্যানকে ডিনোট করছে, সুতরাং এখানে আমি ইজ বসিয়েছি, এখানে কিন্তু এম হবে না। হ্যাড বেটার, উড রাদার, হ্যাড হ্যাড রাদার, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। দেখেন এই উড রাদারের সাথে আবার গোলায় ফেলে না, এটা কিন্তু উড রাদার দ্যাট না, শুধু উড রাদার, কেবল উড রাদার এটা, হ্যাঁ, উড রাদার দ্যাট নয়। আচ্ছা, এরপরে ইউজ টু। ইউজ টু এইটা হচ্ছে আমরা ইউজ টুটা আমরা ব্যবহার করি কোথায়? ইউজ টুটা আমরা ব্যবহার করি হচ্ছে প্রিভিয়াস বা পাস্টের, অতীতের কোনো অভ্যাস, অতীতের কোনো অভ্যাসের ক্ষেত্রে আমরা ইউজ টুটা ব্যবহার করি। আমি আগে এটা করতাম, আমি আগে অমুকটা করতাম, আমি আগে তমুকটা করতাম, কিন্তু এখন আমি সেটা করি না। যেমন হি ইউজ টু গোয়িং টু দ্য ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, কিন্তু এখন সে যায় না, আগে যাইতো। তারপরে হি ইউজ টু গো টু দ্য, আচ্ছা এখানে দুটা বাক্য আছে, একটা হচ্ছে ইউজ টু স্টাডি, আরটা হচ্ছে ইউজ টু গো। এখানে ইউজ টুর সাথে কিন্তু গোয়িং হবে না, হ্যাঁ, ইউজ টুর সাথে কিন্তু স্টাডিং হবে না, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, ভার্বের সাথে হচ্ছে বেস ফর্মটাই যুক্ত হবে। আবার ইউজ টুর সাথে, এটা হচ্ছে শুধু ইউজ, দেখেন ইউজ টুর আগে পরে কিন্তু, ইউজ টুর আগে কিন্তু কিছু কোনো কিছু নাই, এখানে ইউজ টুটাই হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসছে। কিন্তু ইউজ টুর আগে যদি বি থাকে, ইউজ টুর আগে যদি বি থাকে অথবা গেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বি ইউজ টু বা গেট ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয় না, ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই এম ইউজ টু ওয়েকিং আপ, তাহলে ইউজ টু আই এম, এটা বি ভার্ব, আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। হি গট ইউজ টু লিভিং, লিভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, লিভিং অ্যালোন আফটার আ ফিউ মান্থস, তাহলে বি ইউজ টু এবং গেট ইউজ টু থাকলে তারপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে এই বি ইউজ টু এবং গেট ইউজ টু দিয়ে আসলে কি বোঝায়? দেখেন এই যে বি ইউজ টু, বি ইউজ টু দিয়ে বোঝানো হয় অভ্যস্ত, অভ্যস্ত, অভ্যস্ত মানে হচ্ছে তার অভ্যাস আছে। যেমন আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, তার মানে আমার তাড়াতাড়ি ওঠার, আর্লি ওঠার অভ্যাস আছে। আরটা হচ্ছে গেট ইউজ টু, গেট ইউজ টু মানে কি? গেট ইউজ টু মানে হচ্ছে যে অভ্যস্ত হওয়া, অভ্যস্ত হওয়া মানে আপনার অভ্যাস আগে ছিল না, আপনি পরে অভ্যস্ত হয়েছেন, ঠিক আছে? যেমন হি গট ইউজ টু লিভিং অ্যালোন আফটার এ ফিউ মান্থস, সে কিছু মাস পরে একা থাকায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, ঠিক আছে? তাহলে গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, আর বি ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। ওকে, এরপর দেখেন যে মাস্ট বি, মাস্ট বির পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এছাড়া মাস্ট বির পরে আপনি নাউন বসাতে পারেন, এছাড়া মাস্ট বির পরে অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন হি মাস্ট বি রাইটিং আ লেটার, তাহলে রাইট ছিল এই কারণে ভার্বের সাথে আইএনজি বসছে। হি ইজ অ্যাবসেন্ট, হি মাস্ট বি সিক নাও, সে মনে হয় এখন অসুস্থ আছে, তাহলে এখানে মাস্ট বি সিক নাও, এখানে সিক শব্দটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওকে, এরপরে দেখুন যে অ্যান্টিসিপেটরি ইট, অ্যান্টিসিপেটরি ইটটা এটাও হচ্ছে ইংরেজি বাক্যের সৌন্দর্য প্রকাশ করার জন্যই মাঝে মধ্যে সাবজেক্ট হিসেবে ইটটাকে বসানো হয়। এটাকে ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট বলা হয়ে থাকে মাঝে মধ্যে। ধরেন আমি বললাম যে ইট ইজ রেইনিং নাও, তার মানে এখন বৃষ্টি হচ্ছে, এখানে আমার সাবজেক্ট কিন্তু বৃষ্টি, কিন্তু আমি এখানে এই বৃষ্টি হচ্ছে রেইনিং, এটার সাবজেক্ট হিসেবে আমি এখানে ইট নিয়ে আসছি, এই ইটটা হচ্ছে এখানে ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট। তো দেখা যায় মাঝে মধ্যে ইটটা বাক্যের সামনে চলে আসে এবং এই ইটটাকে দিয়ে আমরা কোনো একটা সাবজেক্টকে ডিনোট করি। যেমন দেখেন এখানে বলেছে ইট ওয়ার ফাতেমা, জো অ্যান্ড ডেভিড দ্যাট ডিড দ্য ওয়ার্ক, তো এই ইটটাকে বলা হয় অ্যান্টিসিপেটরি ইট। সবসময় মনে রাখবেন এই অ্যান্টিসিপেটরি ইট অলওয়েজ সিঙ্গুলার হয়, সে কখনোই প্লুরাল হয় না। তাহলে সঠিক উত্তর হবে ইট ওয়াজ ফাতেমা, জো অ্যান্ড ডেভিড দ্যাট ডিড দ্য ওয়ার্ক। ইট ইজ দিজ বুকস দ্যাট আই ওয়ান্ট, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইট ইজ, নট ইট আর।
ঠিক আছে, এটা হবে না। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে দেখেন যে দ্য গ্রেটার পার্ট, দ্য গ্রেটেস্ট পার্ট, এই দ্য গ্রেটার পার্ট এবং গ্রেটেস্ট পার্টের পরে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটাই বসতে পারে। যেটা বসবে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ করতে হয়। যেমন দ্য গ্রেট পার্ট অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড, এখানে অফ দ্য ল্যান্ড এটা হচ্ছে সিঙ্গুলার, সুতরাং ভার্ব হয়েছে সিঙ্গুলার। দ্য গ্রেটার পার্ট অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, এই কারণে এখানে হ্যাভ হয়েছে। ঠিক আছে, আমরা একদম শেষ দিকে চলে আসছি। পেইনস এবং হচ্ছে মিনস। ঠিক আছে, পেইনস মানে কি? পেইনস মানে হচ্ছে যে ব্যথা, এবং মিনস মানে হচ্ছে কি? মিনস মানে হচ্ছে আপনার কোনো একটা উপায়, অথবা কোনো আয়, আয় রোজগার, ইনকাম। এখন এই পেইনস এবং মিনস এটা দিয়ে সিঙ্গুলার ইউনিট যদি বোঝায় তাহলে হচ্ছে যে আমার সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এখানে পেইনস এবং হচ্ছে আপনার মিনস এটা সবসময় হচ্ছে সিঙ্গুলারই হয়। মেইন কথাটা হচ্ছে পেইনস এবং মিনস সিঙ্গুলার হয়, তবে এই মিনস শব্দটা মাঝে মধ্যে প্লুরাল হতে পারে। যেমন দেখেন এখানে বলেছে যে গ্রেট পেইনস হ্যাভ বিন টেকেন, তাহলে এখানে এই যে পেইনস, গ্রেট পেইনস, তাহলে পেইনস এটা তো সিঙ্গুলারই হয়, সুতরাং এখানে আমরা দিব হচ্ছে হ্যাজ, গ্রেট পেইনস হ্যাজ বিন টেকেন। আর দেখেন দ্য মিনস এমপ্লয়েড বাই ইউ, মিনস এমপ্লয়েড বাই ইউ মানে হচ্ছে যে তুমি যে উপায় অবলম্বন করেছো ইজ সাফিসিয়েন্ট, তাহলে এখানে আমরা ইজ বসিয়েছি। কিন্তু এই মিনস দিয়ে যদি ইনকাম বোঝানো হয়, আয় রোজগার বোঝানো হয়, আয় বোঝানো হয়, সেই ক্ষেত্রে মিনসটা হচ্ছে প্লুরাল হয়। যেমন মাই মিনস ওয়ার মাচ রিডিউসড ওয়িং টু দ্যাট হেভি লস্ট। দেখেন ওয়িং টু হয়েছে কেন? কারণ হচ্ছে এখানে আমার এই রিডিউসড আছে। ঠিক আছে, রিডিউসটা হচ্ছে আমার এখানে মেইন ভার্ব, এই কারণে আমরা এখানে ওয়িং টু বসিয়েছি। কিন্তু যদি বি ভার্ব থাকতো সেক্ষেত্রে আমরা ডিউ টু বসাইতাম। হিজ মিনস আর অ্যাম্পল, তার ইনকাম হচ্ছে যথেষ্ট। ঠিক আছে, তো চলেন আমরা একটু হচ্ছে রিকেপ করে আসি। মানে সরি, ভার্ব হয় সিঙ্গুলার আর নাউন হয় হচ্ছে প্লুরাল। এ মেনি এবং হচ্ছে এ গ্রেট মেনি এবং হচ্ছে মেনি, এই সবগুলো দিয়েই হচ্ছে অনেক বোঝানো হয়, এবং এগুলোর সাথে নাউন প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হয়। কিন্তু মেনি এ, এই মেনি এর পরে কিন্তু নাউন হবে সিঙ্গুলার এবং ভার্ব হবে সিঙ্গুলার, কারণ মেনি এ দিয়ে অনেকের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয়। ওকে, এন্ড দিয়ে যুক্ত দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, একটার পূর্বে দা আছে আর একটার পূর্বে হচ্ছে দা নাই, তো যেটার এটা একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাউন্ট হবে। তারপরে আমরা দেখলাম যদি দুইটার আগেই দা থাকে তাহলে সেটা প্লুরাল এন্টিটি হিসেবে কাউন্ট হবে। তারপরে আমরা দেখলাম যদি একই সত্তা বোঝায় এন্ড দিয়ে যুক্ত, সেখানে সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলোর আগের যে সাবজেক্টটা সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। তবে নট অনলি বাট অলসো, আইদার, নাইদার, আইদার অর, নাইদার নর, এগুলোর পরের যে সাবজেক্টটা সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। অল, এনি, সাম, পার্ট অফ, পার্সেন্টেজ অফ, এগুলোর পরের যে নাউনটা সেই নাউনটা অনুযায়ী ভার্বটা আমি চেঞ্জ করব। তারপরে দেখলাম হচ্ছে আমরা ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা কখনোই ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। এই ফ্র্যাকশনটা যেই নাউনের সাথে বসছে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার পরের যে ক্লজটা সেই ক্লজটা সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। উইশ, ফ্যান্সি, এগুলো দিয়ে সবসময় হচ্ছে আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, এবং আনরিয়েল ইভেন্ট কখনোই ফিউচার এবং হচ্ছে প্রেজেন্ট হয় না, সবসময় হচ্ছে পাস্ট টেন্সে ইউজ করতে হয়, এবং বি ভার্ব থাকলে সেটা সবসময় ওয়ার হয়। উড রাদার দ্যাট দিয়ে হচ্ছে আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, অর্থাৎ উইশের যেরকম নিয়ন উড রাদার দ্যাটেরও হচ্ছে একই রকম নিয়ন। এভরিথিং, সামথিং, এভরিবডি, এগুলো সবসময় সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাজ করবে। রিলেটিভ প্রোনাউনের কাছাকাছি যে নাউনটা আছে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ করতে হয়। হ্যাড বেটার, উড রাদার, উড বেটার, তারপরে হ্যাড, রাদার, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এরপরে আমরা দেখলাম হচ্ছে মাস্ট বি, মাস্ট বি এর পরে ভার্ব যদি বসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, যদি নাউন বসতে পারে তাহলে নাউন বসবে, আর এর পরে অ্যাডজেক্টিভও হতে পারে। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে ইউজ টু, ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হচ্ছে যুক্ত হয়, কিন্তু আইএনজি যুক্ত হয় না। ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, কারণ ইউজ টু দিয়ে বোঝানো হয় যে আপনি অতীতে একটা কাজ করতেন, এখন আর সেই কাজটা আপনি করেন না। কিন্তু যদি বি ইউজ টু থাকে বা গেট ইউজ টু থাকে তাহলে
এরপরে যে ভার্বটা বসবে তারপরে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। অ্যান্টিসিপেটরি ইট সবসময় হচ্ছে সিঙ্গুলার হয়, এবং আমরা সর্বশেষ দেখলাম যে পেইনস এবং মিনস এর মধ্যে দুইটাই সিঙ্গুলারই বোঝায়, কিন্তু যদি মিনসটা ইনকাম বোঝায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্লুরাল হবে। তো এইগুলা। আচ্ছা, এখন আসেন আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল। দেখেন, কন্ডিশনাল এই শব্দটা আসছে হচ্ছে কন্ডিশন থেকে। হ্যাঁ, কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হইলো যে শর্ত। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। যেমন আমরা এরকম প্রায় দেখি না যে হলো কন্ডিশন অ্যাপ্লাইড। হ্যাঁ, বা আপনি একটা জিনিস কিনবেন, ওখানে লেখা আছে যে শর্ত প্রযোজ্য, কন্ডিশন অ্যাপ্লাইড। মানে কন্ডিশনাল এর মধ্যেও আমরা শর্ত দেখব, বা একটা শর্ত যুক্ত থাকবে। এখন এই কন্ডিশনাল কয়েক রকমের হতে পারে, বিশেষ করে 4 রকমের হয়। একটা হলো জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো আপনারা এই স্ট্রাকচার আমি আপনাকে এখনই পড়তে বলবো না, আপনি আগে একটু জিনিসটা বুঝেন। দেখেন, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমি একটা কন্ডিশন দিলাম এরকম যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে আপনি একটা রেজাল্ট পাবেন, একটা ফলাফল পাবেন। তাহলে বৃষ্টি হলে কি হবে? দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, গ্রাউন্ড ভিজে যাবে। ঠিক আছে, ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, যদি বৃষ্টি হয় তাহলে গ্রাউন্ড ভিজে যাবে। তাহলে এটা হচ্ছে আপনার কন্ডিশন, আর এই যে গ্রাউন্ড ভিজে গেল এটা হচ্ছে আপনার রেজাল্ট। তাহলে আপনি একটাতে কন্ডিশন বলছেন এবং আরেকটাতে আপনি আপনি রেজাল্ট বলছেন। তাহলে আরেকটা আপনি হচ্ছে এখানে জিনিস খেয়াল করেন, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, এটাকে যদি আপনি আলাদা করে একটা সেন্টেন্স লিখতে চান তাহলে আপনি একটা আলাদা সেন্টেন্স লিখতে পারছেন। যেহেতু আপনি আলাদা সেন্টেন্স লিখতে পারছেন, সুতরাং এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আপনারা একটা ক্লজে পড়েছেন। কিন্তু দেখেন, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে এই ইফ ইট রেইনস এটা হচ্ছে একটা কন্ডিশন। এটাকে যদি আপনি আলাদা একটা সেন্টেন্স হিসেবে লিখতে চান তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না। ইফ ইট রেইনস এরপরে কি? এরপরে কিছু একটা আছে। তাহলে এখানে আমরা দুই ধরনের ক্লজ দেখতে পাচ্ছি। দ্য গ্রাউন্ড গেটস ওয়েট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইফ ইট রেইনস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। সাধারণত এই দুইটা ক্লজ থাকে সাধারণত। তাহলে এখানে দেখেন কিছু বাক্য দেওয়া আছে যে ইফ আই ইউজ মাই ফোন ফর এ লং টাইম, যদি আপনি আপনার ফোনটা লম্বা সময় ব্যবহার করেন তাহলে কি হবে? মাই আইজ উইল স্টার্ট টু হার্ট, আমার চোখে ব্যথা হওয়া শুরু হবে। ইফ আই ইউজ মাই ফোন ফর এ লং টাইম আই মাইট গেট এ হেডেক, আমার মাথা ব্যথা হতে পারে। ইফ আই ইউজ মাই ফোন ফর এ লং টাইম আই টেন্ড টু লুজ ট্র্যাক অফ টাইম, আমি সময়ের ট্র্যাক হারিয়ে ফেলি। ইফ আই ইউজ মাই ফোন ফর এ লং টাইম টেল মি টু রেস্ট মাই আইস, আমার চোখকে একটু বিশ্রাম নিতে বইল, বা আমাকে বিশ্রাম নিতে বইল। তাহলে দেখেন এখানে যে প্রথম যে ক্লজটা আছে সবগুলাই কি ক্লজ? সবগুলোই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই পরের যেই অংশটুকু আছে, রেজাল্ট যে অংশটুকু আছে, এই রেজাল্ট অংশটুকু হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে মেইন থিমটাই হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় দুইটা ক্লজ থাকবে, এর মধ্যে একটা দিয়ে বোঝায়, একটা দিয়ে কি বোঝায়? একটা দিয়ে বোঝায় হচ্ছে কন্ডিশন এবং আরেকটা দিয়ে রেজাল্ট বোঝানো হয়। ঠিক আছে, তাহলে আমরা এই যে সেন্টেন্সগুলো দেখলাম, এই সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি ফার্স্ট কন্ডিশন বা প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে যেটা হয় সেটা হলো আপনি একটা কাজ করবেন, সেটার ফলাফল আপনি পাবেন, এবং সেটার ফলাফল অবশ্যই আপনি পাবেন। হ্যাঁ, এটা মিস হবে না। যেমন দেখেন এই যে ইফ আই ইউজ মাই ফোন ফর আ লং টাইম, তাহলে আপনার চোখ ব্যথা হওয়া শুরু করবে, আপনার হেডেক হইতে পারে, হ্যাঁ, আপনার টাইম আপনি হারিয়ে ফেলতে পারেন। এবং এরপরে আপনি আরেকটা বলছেন যে যদি আমি এরকম করি তাহলে তুমি এটা কইরো।
হ্যাঁ, তাহলে আপনি এটা আদেশ দিয়েছেন, এরকমও হতে পারে। তাহলে ফার্স্ট কন্ডিশনালের আপনি যদি স্ট্রাকচারটা দেখেন, তাহলে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং এর পরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট থাকবে। তবে এইটা আসলে পুরোপুরি আসলে ফার্স্ট কন্ডিশনালের এই স্ট্রাকচারটা এটা সে ডিনোট করে না। কিভাবে দেখেন, এখানে যেটা হয়েছে, এখানে কি হইলো, আমি বললাম যে ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। তাহলে এইখানে আমি যদি আরেকটা বাক্য দেখি, এইটা যে ইফ আই ইউজ মাই ফোন ফর এ লং টাইম মাই আইস উইল স্টার্ট টু হার্ট। দেখেন, এই যে ইফ আই ইউজ মাই ফোন ফর এ লং টাইম, এটা কোন ধরনের টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর মাই আইজ উইল স্টার্ট টু হার্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে এই স্ট্রাকচারটাই আমরা একটু আগে দেখলাম যে ফার্স্ট কন্ডিশনালে কি হয়, ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট হয়। এখন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা কোন ধরনের ক্লজ হবে? ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? এই যে ফিউচার ইনডিফিনিট আছে, সে কোন ধরনের ক্লজ হবে? ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্রেজেন্ট ইনডিফিনিটটা অলওয়েজ হবে ডিপেন্ডেন্ট, ইফ যুক্ত থাকবে। ঠিক আছে, ইফ যুক্ত থাকবে। তাহলে ইফ আই ইউজ মাই ফোন ফর এ লং টাইম, এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে সবসময় মনে রাখবেন, ফার্স্ট কন্ডিশনে সবসময় কন্ডিশন যেটা থাকে, শর্ত যেটা থাকে, সেইটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। আর যেটা রেজাল্ট ক্লজ হয়, সেই রেজাল্ট ক্লজটা ফিউচার ইনডিফিনিটে হতে পারে, সেটা এই মাইট যুক্ত হতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে হতে পারে, এই যে আই টেন টু লস ট্র্যাক অফ টাইম, অথবা সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। এইটা অনেকের জন্যই নতুন মনে হচ্ছে। ঠিক আছে, আমি একটু রিক্যাপ করি। সাধারণত আমাদের ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে যেই ধারণাটা, সেটা হইলো যে ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত একটা ক্লজ থাকবে, সেই ইফ যুক্ত ক্লজটা হবে হইলো প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এর পরের যে ক্লজটা সেটা হবে ফিউচার ইনডিফিনিট। এটা আমরা মোটামুটি ফার্স্ট কন্ডিশনাল হিসেবে জানি। তবে এই যে রেজাল্টিং যে ক্লজটা, যেটা হচ্ছে আপনার রেজাল্ট থাকবে, এই ইফ যুক্ত যে ক্লজটা, এটা তো হচ্ছে কন্ডিশন। এরপর রেজাল্ট যুক্ত যে ক্লজটা, সেটা ফিউচার ইনডিফিনিটেও হতে পারে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিটেও হতে পারে, সেটা ইম্পারেটিভ টেন্সও হতে পারে, সেটা একটা মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত হয়েও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম লেসন। আচ্ছা, এরপরে আসেন, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এইগুলো এখানে একটা জিনিস হচ্ছে পড়তে হবে। সেটা হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ইফ যুক্ত যে ক্লজটা, বা যেটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আমি কখনো ফিউচারে লিখতে পারবো না? নেভার। এটা সবসময় মাথায় রাখবেন। ইফ যুক্ত যেই ক্লজটা থাকবে, অর্থাৎ কন্ডিশন যুক্ত যে ক্লজটা হবে, সেটা কখনোই ফিউচারে লেখা যাবে না, কখনোই যাবে না। সেটা সবসময় ফার্স্ট কন্ডিশনে প্রেজেন্ট ইনডিফিনিটেই লিখতে হবে। ঠিক আছে, ওকে। এই যে বলছে নেভার ইউজ দ্য ফিউচার টেন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই ফিউচার টেন্স লেখা যাবে না। আচ্ছা, ওকে। তাহলে দেখেন, ফার্স্ট কন্ডিশনটা আমরা পড়লাম। দেখেন, এখানে বলেছে ইফ শি রিডস দ্য বুক শি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং, ইফ দ্য ম্যান ওয়ার্কস হার্ড হি উইল শিওরলি গেট সাকসেস। যদি এই লোকটা কঠোর পরিশ্রম করে, তাহলে সে অবশ্যই কি পাবে? সে হচ্ছে সাকসেস পাবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখেন যে আমরা দেখব হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং হচ্ছে থার্ড কন্ডিশনাল। তার আগে আমরা একটু জিরো কন্ডিশনালটা দেখি। দেখেন, একটা আছে হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে এখানে আসলে কোনো কন্ডিশন নাই। কন্ডিশন নাই মানে কি? যেমন দেখেন, এখানে বলেছে যে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইউর স্কিন বার্নস, ইফ ইট ইজ সামার ইট ফিলস হট, ইফ হি হ্যাজ টাইম হি ভিজিটস আস নেক্সট ডে। এইখানে এগুলোকে জিরো কন্ডিশনাল বলার কারণটা কি? কারণটা হচ্ছে এগুলো সবগুলো অবভিয়াস, মানে হবেই। যেটা আপনি যদি অনেকক্ষণ ধরে রোদ্রে থাকেন, তাহলে আপনার স্কিন কি হবে? আপনার স্কিন পুড়ে যাবে। যদি এটা সামার হয়,
তাহলে এটা স্বাভাবিকভাবেই হচ্ছে গরম লাগবে। আর এখানে বলছে হি হ্যাজ টাইম, যদি টাইম থাকে তাহলে সে আমাদেরকে পরের দিন ভিজিট করে, তাহলে এটা অবভিয়াস। তাহলে অবভিয়াস যে কোনো কিছু মানে যেটা হবেই, সেক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করি। আর জিরো কন্ডিশনালে কি হয়, জিরো কন্ডিশনালে ইফ যুক্ত যে ক্লজটা থাকে সেটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর ইফের পরের যে ক্লজটা থাকে সেটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটি হয়, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আচ্ছা, এখন আসেন আমরা দেখবো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। উইশের ক্ষেত্রে আমরা কি করেছি, অবাস্তব কোনো চিন্তা ভাবনা, যে ইস যদি এরকম করতে পারতাম, যদি এরকম হইতো, এরকম অবাস্তব চিন্তা ভাবনা আমরা উইশ দিয়ে দেখেছি। সেকেন্ড কন্ডিশনাল দিয়েও সেই অবাস্তব কল্পনাই বোঝানো হয়। কেমন অবাস্তব কল্পনা, দেখেন এক্সাম্পল দেখেন। ইফ ইউ ওয়ান্টেড টু হেল্প, তুমি যদি হেল্প করতে চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতাম। ইফ শি কল্ড মি, যদি সে আমাকে কল করতো, আই উড রেসপন্ড অন টাইম, আমি ঠিক সময়ে রেসপন্ড করতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড ডু দ্য রিয়েল টাস্ক, আমি এই কাজটা করতাম। ইফ হি ওয়ার ওয়ান, হি উড রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশন, তাহলে সে, ইফ হি ওয়ার আই, হি উড রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশন। তাহলে দেখেন এখানে এই যে সিচুয়েশনগুলোর কথা বলা হয়েছে সবগুলোই কিন্তু অবাস্তব, মানে এই মুহূর্তে আসলে সম্ভব না। যেমন দেখেন দ্বিতীয় বাক্যটাকে যদি আমরা ধরি, ইফ শি কল্ড মি, যদি সে আমাকে কল করতো, আই উড রেসপন্ড অন টাইম, আমি ঠিক সময় রেসপন্ড করতাম। সে আমাকে কল করে নাই, আমি রেসপন্ডও করি নাই। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, আই উড ডু দ্য রিয়েল টাস্ক, আমি রিয়েল কাজটাই করতাম। আমি তুমি হই নাই, এ কারণে রিয়েল কাজটা করি নাই। ইফ আই হি ওয়ার আই, যদি সে আমি হইতাম বা আমি হইতো, হি উড রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশন, তাইলে সে আসল সিচুয়েশনটা বুঝতে পারতো, সে আমি হয় নাই। ইফ হি ওয়ান্টেড টু হেল্প, যদি তুমি সাহায্য করতে চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু তুমি সাহায্য করো নাই, আমি তোমাকে সাহায্য করব না। তাহলে দেখেন সবগুলাই কিন্তু হচ্ছে আনরিয়েল ইভেন্ট। তাহলে বর্তমানের যদি এরকম কোনো আনরিয়েল ইভেন্ট আপনি বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি সেকেন্ড কন্ডিশনাল ইউজ করবেন। তাহলে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। যেমন আরো কিছু এক্সাম্পল দেই, ধরেন আমি বললাম যে, ধরেন আপনার যেমন আপনারা এখন যেটা ফিল করছেন যে ইফ 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 দেয়ার ওয়ার অ্যানাদার মান্থ, যদি আরেকটা মাস আমি পাইতাম, যদি আমি আরেকটা মাস পাইতাম তাহলে আমি আরো কঠিন পড়াশোনা করতাম। এখন আপনার হাতে আসার এক মাস, বেশি সময় নাই এখন আর, ঠিক আছে। আবার ধরেন আপনি বললেন যে ইফ ইফ আমার যদি হাতে টাকা থাকতো তাহলে আমি একটা নতুন ফোন কিনতাম। আপনার হাতে এখন টাকা নাই, আপনি একটা নতুন ফোনও কিনতে পারবেন না। তাহলে দেখেন এই যে বর্তমানের যে অবাস্তব ঘটনাগুলা, আনরিয়েল ইভেন্টগুলা, এইগুলো বোঝানোর জন্য আমরা সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করি। আর এই সেকেন্ড কন্ডিশনালটার স্ট্রাকচারটাতে এবার আসেন যে স্ট্রাকচারটা আসলে কি। দেখেন স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে এই যে ইফ যুক্ত যে ক্লজটা, সেই ইফ যুক্ত ক্লজটা সব সময় হচ্ছে পাস্ট ইনডিফিনিটে হয়। এই দেখেন ইফ হি ওয়ার আই, এখন এখানে ওয়ার কেন হয়েছে, কারণ আপনারা আগেই দেখেছেন আনরিয়েল ইভেন্টে সবসময় বিভার্বটা ওয়ার বসে, ঠিক আছে। তাহলে ইফ যুক্ত যে ক্লজটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট, এরপরের যে ক্লজটা থাকবে সেটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা আপনাদের এই স্ট্রাকচারটা আগেও আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। এখানে একটা ছোট্ট জিনিস আছে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে ইফ যুক্ত ক্লজটা, এটা আপনি বাক্যের সামনে অথবা পেছনে দুই দিকেই লিখতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি বললাম যে আই, আমি সেখানে যাইতাম যদি সে আসতো, সে আসে নাই এই কারণে আমি যাইও নাই, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আই উড গো দেয়ার, এটা হচ্ছে উড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্মটা বসিয়েছি। ইফ শি কেম, যদি সে আসতো, তাহলে এখানে আমি শি কেম বসিয়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্সটা বসিয়েছি। এখানে একটা ছোট্ট আর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনি যদি ইফ যুক্ত যে ক্লজটা সেটা যদি বাক্যের আগে বসান,
তাহলে অবশ্যই ইফ যুক্ত ক্লজটার পরে একটা কমা দিতে হবে। এই যে দেখেন এখানে সবগুলোতে কিন্তু কমা আছে। এই যে ইফ আই ওয়ান্টেড টু হেল্প, কমা, ইফ শি কল্ড মি, কমা, ইফ আই ওয়ার ইউ, কমা, ইফ হি ওয়ার আই, এটাও কমা। ঠিক আছে, তাহলে ইফ যুক্ত ক্লজ যদি আগে থাকে তাহলে কমা হবে। তাহলে এইটাতে গেল যে বর্তমানের কোনো অবাস্তব কোনো কিছু, অবাস্তব কোনো ইচ্ছা যদি আমরা প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনটা ইউজ করতে পারি। তাহলে অথবা অথবা হচ্ছে ভবিষ্যতের কোনো অবাস্তব কিছু প্রকাশ করতে চাইলেও আমরা সেকেন্ড কন্ডিশনাল দিয়েই প্রকাশ করতে পারি। যেমন আই উড গো দেয়ার, আমি ওখানে যাইতাম। সামনে ধর আপনি যদি এটা ভবিষ্যতে চিন্তা করেন যে আমি এখানে যাইতাম, যদি সে প্রিভিয়াসলি যদি সে আসতো তাহলে আমি যাইতাম। সে আগে আসে নাই, এই কারণে আমি যাইও নাই। তাই দুইটাই হয়, প্রেজেন্ট অথবা ফিউচারের আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করি। এবার দেখেন থার্ড কন্ডিশনালের এক্সাম্পলটা দেখেন। if he if he had tried to leave the country, I would have informed the police of the matter. এটা হচ্ছে অতীতের কোনো অবাস্তব ঘটনা আপনি এখন বলতেছেন। হ্যাঁ, ধরেন যে আপনি একটা ধরেন এই যে বাংলাদেশের আর শ্রীলঙ্কার ম্যাচ হইলো, সেখানে হচ্ছে শ্রীলঙ্কা জিতলো, বাংলাদেশ হারলো। এর মধ্যে বাংলাদেশ মিশারার একটা ক্যাচ হচ্ছে বাংলাদেশ মিস করেছে, এবং মিশারার ওই ক্যাচ মিসটার পরেই কিন্তু শ্রীলঙ্কা মোটামুটি একদম মানে চালায়া ব্যাট করা শুরু করেছিল। তাহলে এখন দেখেন যে আমি যদি ওই সিচুয়েশনটা এরকম বলি যে ইফ ইফ মাহাদি মাহাদি ক্যাচটা মিস করছিল, ইফ মাহাদি, ঠিক আছে, তাহলে যদি শেখ মেহেদী ক্যাচটা মিস না করতো তাইলে বাংলাদেশ জিততে পারতো। শেখ মেহেদী ক্যাচ মিস করছে, বাংলাদেশ জিতেও নাই, তাহলে এটা অতীতে হয়ে গিয়েছে। তাহলে এখন আপনি বসে বসে চিন্তা করতেছেন যে যদি হইতো এই ধরনের অতীতের যে সমস্ত আনরিয়েল ইভেন্ট আছে সেটা যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে সেটা আপনি এই থার্ড কন্ডিশনাল দিয়ে প্রকাশ করবেন। আর থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইফ যুক্ত যে ক্লজটা সেটার সাথে পাস্ট পারফেক্ট হবে, আর এর পরের যে ক্লজটা সেটার সাথে সাবজেক্ট উড অথবা হচ্ছে কুড প্লাস হচ্ছে হ্যাভ প্লাস হচ্ছে V3। ঠিক আছে, এবং এখানেও সেম জিনিসটাই হবে। এই যে বিডি উড হ্যাভ ওন দ্য ম্যাচ, এই ক্লজটাকে আপনি চাইলে সামনে এগিয়ে আনতে পারতেন। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর এখানে থার্ড কন্ডিশনালের আরেকটা মজার ব্যাপার আছে। সেই মজার ব্যাপারটা হচ্ছে থার্ড কন্ডিশনালে চাইলে আপনি এই যে ইফ এবং হি এই অংশটুকুকে কিছুটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জটা হচ্ছে এই যে এই হেডটাকে বাক্যের সামনে নিয়ে আসা যায়। সামনে নিয়ে আসলে এই ইফ হিয়ের যে ইফ অংশটা আছে সেই ইফ অংশটা বাদ পড়ে যাবে। তখন সেন্টেন্সটা হবে হ্যাড হি ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি আই উড হ্যাভ ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। এই যে হ্যাড হি দিয়ে কি বোঝানো হচ্ছে, হ্যাড হি দিয়ে বোঝানো হচ্ছে ইফ হি হ্যাড। একে জাস্ট একটু সুন্দর করে লেখা হয়েছে বা একটু দেখতে সুন্দর লাগছে, হ্যাড হি ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আপনার কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপার। যেমন এখানে দেখেন বলছে ইফ শি হ্যাড নোন ইট বিফোর, যদি সেটা আগে জানতো, শি উড হ্যাভ নট মিস্টেকেন, সে এই ভুলটা করতো না। তাহলে আমরা এটাকে লিখতে পারি হ্যাড শি নোন ইট বিফোর শি উড হ্যাভ নট মিস্টেকেন। তাহলে থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালের নিয়মগুলো হচ্ছে এইগুলা। আপনারা যদি এক্সাম্পল দেখেন তাহলে এক্সাম্পলও দেখলে আসলে এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে হচ্ছে এটার উত্তরটা একটু বলবেন আপনারা, 1 2 3 4 এখানে কোনটা হচ্ছে উত্তর হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা হবে। এখন স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ দ্য ইনফরমেশন, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ মাইট গেট দ্য ইনফরমেশন, হ্যাড বিন ইউ দেয়ার ইউ কুড হ্যাভ গট দ্য ইনফরমেশন। ওকে, গুড, আপনারা সবাই উত্তর করতে পেরেছেন। এটা সঠিক উত্তর হবে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম। হ্যাঁ, অর্থাৎ ইফ ইউ হ্যাড বিন
হ্যাড বিন তাহলে পাস্ট পারফেক্ট, এরপরে বসছে ইউ কুড হ্যাভ হ্যাড, ইউ কুড হ্যাভ হ্যাড তাহলে ভার্বের ভি থ্রি বসছে কুড হ্যাভের পরে। ওকে, এরপরে এটা বলেন দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। দিস কুড হ্যাভ বিন ওয়ার্কড ইফ আই, এটা কোনটা হবে? গুড, এটা হবে হ্যাড। দিস কুড হ্যাভ বিন ওয়ার্ক, কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন ফার সাইটেড। ওকে গুড, এটা বলেন ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। ইফ আই ওয়ার ইউ, গুড, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশন, ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি, আই উড টেক দ্য মানি। ওকে, এটা বলেন হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, এটা কি হবে? এ বি সি ডি। হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। ওকে, এটা বলেন, এটা তো এখানে উত্তর দেওয়া হয়ে গিয়েছে। এটা বলেন হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এটা কি হবে? হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এটা হবে উড হ্যাভ বিন। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আসলে বুঝতে পেরেছেন। ওকে, তো চলেন আমরা একটু সংক্ষেপে হচ্ছে একটু কনজাংশনটা দেখে আসি। দেখেন কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে জাংশন। হ্যাঁ, জাংশন মানে হচ্ছে সংযোগ। কনজাংশন কি করে? তারা সংযোগ তৈরি করে। কিসের সাথে সংযোগ তৈরি করে? দুইটা ওয়ার্ড হতে পারে, অথবা দুইটা ফ্রেজ হতে পারে, অথবা দুইটা ক্লজ হতে পারে, তারা সংযোগ তৈরি করে। হ্যাঁ, তো কনজাংশনের আমরা একটু কিছু ব্যবহার দেখব, যেমন একটা হচ্ছে বিকজ এবং আরেকটা হচ্ছে বিকজ অফ। দেখেন এখানে বলা আছে যে আই ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ আই ওয়াজ ইল, দেয়ার আর হিয়ার ড্যাশ আস। তাহলে এখানে কোনটা হবে, বিকজ নাকি বিকজ অফ হবে? অফ হবে। দেখেন সবসময় মনে রাখবেন এই যে বিকজ, বিকজ সবসময় হচ্ছে কনজাংশন হিসেবে বসে, আর এই যে বিকজ অফ এটা সবসময় হচ্ছে প্রেপোজিশন হিসেবে বসে। তাহলে বিকজ অফটা বসবে এইখানে, যে দে আর হিয়ার বিকজ অফ আস, আর এইখানে হবে বিকজ, যে আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই ওয়াজ ইল। তাহলে কারণ বোঝাতে কনজাংশন হিসেবে বিকজ ব্যবহার করা হয়, অন্যদিকে কারণ বোঝাতে প্রেপোজিশন হিসেবে বিকজ অফ বসে, অর্থাৎ বিকজ অফ সবসময় প্রেপোজিশন হিসেবে বসে। ওকে, এরপর আসেন যে ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, ওয়েদার, ইন কেস। এখানে আমরা একটু আগে ইফ এর ব্যবহারটা শিখেছি। মনে রাখবেন আপনি ইফ যেসব জায়গাতে ব্যবহার করতে পারবেন, একই জায়গাতে আপনি প্রোভাইডেড দ্যাট এবং ওয়েদারও ব্যবহার করতে পারবেন। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন দেখেন এখানে বলেছে যে আই উইল রাইট হিম, আমি তাকে লিখবো ইফ আই গেট হিজ অ্যাড্রেস, যদি আমি তার অ্যাড্রেস পাই। তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশনাল। এই যে ইফ, এই ইফের জায়গাতে আপনি চাইলে প্রোভাইডেড দ্যাট লিখতে পারবেন, অথবা আপনি চাইলে ওয়েদারও লিখতে পারবেন। হ্যাঁ, এরপর দেখেন যে গিভ হিম ইউর টেলিফোন নাম্বার ইন কেস হি গেটস লস্ট। এখন ইন কেসটা আসলে কোন জায়গায় বসে, বা ইন কেসটা আমরা আসলে কোন জায়গায় বসাতে পারি, বা এটা আসলে কোন জায়গাতে বসে? দেখেন ইন কেসটা হচ্ছে যে ইন কেস দিয়ে বোঝায় যে যদি হচ্ছে কোনো কিছুর সম্ভাবনা থাকে। হ্যাঁ, সম্ভাবনা থাকে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন ইফ দিয়ে তো কন্ডিশন বোঝায়, এটা তো আপনারা জানেন। আর ইন কেস দিয়ে মনে রাখবেন সবসময় হচ্ছে প্রিকাউশন বোঝায়। প্রিকাউশন, প্রিকাউশন মানে কি? প্রিকাউশন মানে হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে প্রিপেয়ার থাকা, কোনো কিছু নিয়ে প্রিপেয়ার থাকা। যেমন দেখেন এখানে বলছে যে গিভ হিম ইউর টেলিফোন নাম্বার, তাকে তোমার টেলিফোন নাম্বার দাও, ইন কেস হি গেটস লস্ট, যদি সে, যদি না যদি সে লস্ট হয়ে যায়। তাহলে এটার প্রিকাউশন হিসেবে আপনি এখানে ইন কেসটা দিচ্ছেন। ঠিক আছে, এখন আপনি এখানে চাইলে হচ্ছে ইফও দিতে পারতেন, অসুবিধা হইতো না। হ্যাঁ, তবে এখানে কিন্তু আবার প্রোভাইডেড দ্যাট বা ওয়েদার দেওয়া যেত না, কারণ এখানে হয় আপনি ইফ ইফ বলতে পারতেন, অথবা আপনি ইন কেসও লিখতে পারতেন। আর একটা এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম যে বললাম যে হি উইল ইট রেইনস। তাহলে আপনি আমরাটা কেন নিচ্ছেন? একটা প্রিকাউশন হিসেবে আপনি আমরাটা নিচ্ছেন। আই উইল গো ইন কেস ইউ কাম, তাহলে এটাও একই জিনিস। আই উইল গো ইফ ইউ কাম, ঠিক আছে, একই জিনিস। ওকে, এরপরে আসেন যে সকল প্রশ্ন উত্তর
সাধারণত ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায়, সেখানে আমরা ইফ বা হোয়েদার যে কোনো একটা ব্যবহার করতে পারি। যেমন দে ওয়ান্টেড টু নো, তারা জানতে চাইলো, ইফ অথবা হোয়েদার আই উইল গো, আমি কি যাব নাকি যাব না সেটা তারা জানতে চেয়েছিল। তাহলে এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় আবার না হয়, এখানে আপনি হোয়েদার বসাতে পারেন। এবার আসেন আনলেস, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এখানে খেয়াল রাখতে হবে এই যে আনলেস, আনলেস শব্দটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ, মানে এটা দিয়ে আসলে নেতিবাচক অর্থ প্রকাশ করে। এই কারণে আনলেস যুক্ত যে ক্লজটা থাকবে সেটা কখনোই নেগেটিভ হবে না। ঠিক আছে, তাহলে এই বাক্যটা হচ্ছে ভুল। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি এক্সাম ফেল করবা, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে সবসময় এটাই মাথায় রাখবে যে আনলেস যুক্ত যে ক্লজটা সেটা কখনোই নেগেটিভ করা যাবে না, সেটা সবসময় হচ্ছে পজিটিভ হিসেবেই লিখতে হবে। ঠিক আছে, মানে অ্যাফার্মেটিভ হিসেবে লিখতে হবে, কারণ আনলেস নিজেই হচ্ছে নেগেটিভ। আনলেস আই অ্যাম মিস্টেকেন, যদি না আমি ভুল হই, শি ওয়াজ ব্যাক অ্যাট ওয়ার্ক ইয়েস্টারডে, সে গতকালকেই কাজে চলে গিয়েছিল। এরপর আসেন ডেসপাইট এবং হচ্ছে ইনস্পাইট। ডেসপাইট এবং হচ্ছে ইনস্পাইট এই দুইটার হচ্ছে আপনার ব্যবহারটা হচ্ছে যে একটু ভিন্ন। ব্যবহার ভিন্ন বলতে ডেসপাইটের পরে কখনোই অফ বসবে না, আর ইনস্পাইটের পরে অলওয়েজ অফ বসবে, এটাই হচ্ছে ভিন্ন, আর বাকি সবকিছু আসলে সেম। ডেসপাইটের পরেও নাউন বা নাউন ফ্রেজ বসে, ইনস্পাইটের অফের পরেও নাউন বা নাউন ফ্রেজ বসে। যেমন দেখেন এখানে বলেছে ইন স্পাইট অফ হার্ড লেবার হি কুড নট প্রসপার, তাহলে ইন স্পাইট অফ এটার পরে আমরা নাউন বসিয়েছি। দ্য বিল ওয়াজ পাসড ইন দ্য পার্লামেন্ট ডেসপাইট দ্য অবজেকশন, তাহলে ডেসপাইটের পরে আপনি দ্য অবজেকশনস বসিয়েছেন। এখন আসেন, আচ্ছা এখানে সাবধান, খেয়াল রাখতে হবে ইন স্পাইট অফ এবং ডেসপাইটের পরে অলওয়েজ নাউন ফ্রেজ বসবে, ফ্রেজ অথবা নাউন বসবে, কখনোই ক্লজ বসবে না। ডেসপাইট বা ইনস্পাইট অফের পরে কখনোই ক্লজ বসবে না। আচ্ছা এখন আসেন দো এবং অলদো। দো এবং অলদো এটা এটা হচ্ছে যে আপনার আরো কিছু শব্দ আছে, যেমন ইভেন দো আছে, তারপরে অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে। হ্যাঁ, এগুলো দিয়ে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এই শব্দ বা শব্দ গুচ্ছযুক্ত যে ক্লজটা সেটা যদি বাক্যের শুরুতে বসে তাহলে অবশ্যই সেটা কমা দিয়ে আলাদা করতে হবে। যেমন দেখেন এখানে বলেছে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। হি ইজ অনেস্ট দো হি ইজ পুয়ার, দেখেন দো যুক্ত যে ক্লজটা সেটা বাক্যের শেষে বসছে, এখানে কিন্তু কোনো ধরনের কমা হবে না। ঠিক আছে, আচ্ছা এই যে দো, দো মানে দো এবং অল দো অর্থ একই, যদিও দো অর্থ একই, অল দো অর্থ একই, মানে অর্থ হচ্ছে যদিও। ঠিক আছে, কিন্তু অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুটোর অর্থ আবার ভিন্ন, এই দুটোর অর্থ হচ্ছে যেন, যেন। এবং এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো দিয়ে সবসময় হচ্ছে আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, সবসময় আনরিয়েল ইভেন্ট, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অবাস্তব ঘটনা বোঝানো হয়। অবাস্তব ঘটনা আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো দেখে ফেলছি। উইশ দেখেছি আমরা, ওইটা অবাস্তব ছিল। ফ্যান্সি দেখেছি, ওইটা অবাস্তব ছিল। উড রাদার দ্যাট, ওগুলো অবাস্তব ছিল। তারপরে সেকেন্ড কন্ডিশনাল অবাস্তব ছিল। ফার্স্ট থার্ড কন্ডিশনাল অবাস্তব ছিল। তাহলে এখানে তাহলে যেহেতু অবাস্তব, আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে অবাস্তব কোনো কিছু কখনোই আপনি প্রেজেন্ট অথবা ফিউচার দিয়ে লিখতে পারবেন না, সবসময় আপনাকে পাস্ট টেন্স দিয়ে লিখতে হবে। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রেও ব্যাপারটা সেম। যেমন দেখেন এখানে বলেছে যে হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, সে এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে। তাহলে সে কিন্তু সব জানে না, আপনি বলছেন আর কি যে এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে, তার মানে একটা তাচ্ছিল্য করছেন। তাহলে সে যেন সব জানে কিন্তু আসলে তো সে জানে না, সুতরাং এটা অবাস্তব ঘটনা। তাহলে এখানে আমরা নোজ বসাবো না, আমরা এখানে নিউ বসাবো। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখন এখানে আসেন যে অ্যাজ ইফ এর পরে আপনি কি পাস্ট ইনডিফিনিট বসাবেন নাকি পাস্ট পারফেক্ট বসাবেন। অ্যাজ ইফ এর আগের যে ক্লজটা বা অ্যাজ ইফ এর পরের অ্যাজ ইফ যুক্ত একটা ক্লজ এবং অ্যাজ ইফ ছাড়া যে ক্লজ, অ্যাজ ইফ ছাড়া যে ক্লজটা সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অ্যাজ ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিটে লিখতে হয়। আর অ্যাজ ইফ ছাড়া যে ক্লজটা সেটাও যদি পাস্ট ইনডিফিনিটে হয় তাহলে অ্যাজ ইফ যুক্ত ক্লজটাকে পাস্ট পারফেক্টে লিখতে হয়। যেমন হি টকড, সে এমন ভাবে কথা বলছিল অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং, তাহলে এখানে নিউ হবে না কারণ এখানে টকড আছে, সঠিক উত্তর হবে হ্যাড নোন এভরিথিং। ঠিক আছে,
হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এখানেও ওই ব্যাপারটা সেম। কোন ব্যাপারটা? ওই যে হচ্ছে আমরা বলেছিলাম যে অ্যাজ ইফ এবং অ্যাজ দু যুক্ত বা অবাস্তব ঘটনা হইলে বি ভার্ব সবসময় অয়ার হয়। যেমন শাহিদ অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়াজ এ চাইল্ড, তাহলে এখানে ওয়াজ হবে না, সঠিক উত্তর হবে শাহিদ অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড। ঠিক আছে, এরপর আসেন নো সুনার দেন। নো সুনার দেন, তারপরে হচ্ছে যে স্কার্টসলি হোয়েন, এগুলার হচ্ছে সবগুলার ব্যবহারটা আসলে সেম। ব্যবহারটা সেম বলতে নো সুনারের পরে হচ্ছে হ্যাড বসে, এরপরে দেন বসে, দেনের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট বসে। যেমন নো সুনার হ্যাড উই রিচ দ্য টু দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, আবার আপনি যদি এটাকে স্কার্টসলি দিয়ে লিখেন তাহলেও ব্যবহার সেম, তবে স্ট্রাকচারে পার্থক্য হচ্ছে দেনের জায়গায় হোয়েন বসবে। যেমন স্কার্টসলি হ্যাড দ্য ম্যান গন টু মার্কেট ওয়েন হি স হিজ ফাদার, তাহলে এখানে দেখেন এই যে স্কার্টসলির সাথে হোয়েন বসছে। আর আরেকটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে স্কার্টসলি বসলে ভার্বের ইনভার্সন হয়, অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বটা সেটা সামনে চলে আসে। মূলত বাক্যটা ছিল দ্য ম্যান হ্যাড গন টু মার্কেট। ঠিক আছে, তাহলে সেটা আমরা স্কার্টসলি হ্যাড দ্য ম্যান গন টু মার্কেট দিয়েছি। তাহলে নো সুনার থাকলে দেন হয়, স্কার্টসলি থাকলে হোয়েন হয়, আর যদি হার্ডলি থাকে তাহলে হয় হোয়েন হবে, নাইলে বিফোর হবে। যেমন হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস বিফোর দ্য স্টুডেন্টস স্টুড আপ, অর্থাৎ টিচার করার আগেই স্টুডেন্টরা দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এই কনজাংশনের মধ্যে এখানে যেগুলা আপনাদেরকে দেখিয়েছি বা এখানে যেগুলো আসছে এইগুলাই হচ্ছে যথেষ্ট, এর বাইরে কনজাংশন আসলে লাগবে না। ঠিক আছে, তো এই ছিল আপনাদের আজকের সেশন।